আজকের এই ভিডিওটা না একটু অন্যরকম এবং বুঝতে পারছো থাম্বনেল দেখে বা টাইটেল দেখে যে পাঞ্জাব এফসির যে বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্ট, আমরা ওদের ইন্ডিয়ান প্লেয়ার রিক্রুটমেন্টের রহস্যটা জানি। ওরা গ্রাসরুট থেকে কাজ করে, নিজেদের একাডেমির ওপর ভরসা রাখে এবং মোটামুটি ইন্ডিয়ান ফুটবলে খেলা যত ইয়াংস্টার রয়েছে তাদের দিকে ওদের কিন্তু একটা প্রপার নজর থাকে এবং এটা ওদের একদম শুরুর দিন থেকে হয়ে আসছে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের পাশাপাশি আমার মনে হয় যে পাঞ্জাব এফসি যখন থেকে প্রমোটেড হলো আইএসএলে, 2022-23 ওরা আই লিগ চ্যাম্পিয়ন হলো, 2023-24 ওরা প্রথম ক্লাব হিসাবে আইএসএলে প্রমোশন পেল, তখন থেকে ওরা যে ধরনের ফরেন প্লেয়ারের শো দেখিয়েছে, যে ধরনের ফরেন প্লেয়ারের ওরা স্কাউট রিক্রুটমেন্ট দেখিয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি একটা কোথাও বাহবার জায়গা রাখে। এবং আমি কয়েকদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে পাঞ্জাব এফসি এই যে স্কাউটগুলো করে, এই যে ভালো ভালো বিদেশি প্লেয়ারদেরকে তুলে আনে এবং তারা প্রতি সিজনে পাঞ্জাবের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করে, এর পেছনে রহস্য কী, কী কারণ রয়েছে, স্ট্র্যাটেজি বা কী রয়েছে, কেন সেই স্ট্র্যাটেজিতে আমাদের বাংলার ক্লাবগুলো হাঁটে না, কোথায় পাঞ্জাবের স্ট্র্যাটেজি এবং আমাদের বাংলার যে প্রধান ক্লাবগুলোর স্ট্র্যাটেজি সেটার ডিফারেন্স থেকে যায়। একটা সময় এই যে ভালো বিদেশি প্লেয়ার রিক্রুট করে আনা, এই স্ট্র্যাটেজি কিন্তু আমরা এফসি গোয়াতে দেখেছি, আমরা বেঙ্গালুরু এফসিতে দেখেছি, ইভেন আমরা মুম্বাই সিটি এফসিতেও দেখেছি, কিছু কিছু সময় আমরা নর্থ ইস্টে দেখেছি। কিন্তু পাঞ্জাব যেটা করছে সেটা কিন্তু পুরোপুরি র। এর আগে খুব বেশি ক্লাব কিন্তু এতটা র রিক্রুটমেন্ট তারা কিন্তু করেনি। কেন র রিক্রুটমেন্ট বলছি বা কোথায় আমাদের বাংলার ক্লাবগুলোর সাথে পাঞ্জাবের যে স্ট্র্যাটেজি রয়েছে বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্টের, তার ফারাকটাই বা কোথায় রয়েছে, পাঞ্জাবের মডেল কি বাংলার ক্লাবগুলোতে ফলো হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে পাঞ্জাব এফসি আমরা যদি তাদের 2023-24, 2024-25 এবং 2025-26 ফরেন প্লেয়ার রিক্রুটমেন্ট দেখি, তাহলে দেখবো 2022-23 ওদের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া টিমের 3জন প্লেয়ারকে ওরা কন্টিনিউ করিয়েছিল আইএসএলে, যার মধ্যে লুকা মাঝখান ছিল এবং ওয়ান মেরা ছিল এবং তার সাথে কিরণ লিম্বু ছিল। 3জন প্লেয়ার কিন্তু ওদের জার্সি নতুন পরেছিল, তার মধ্যে একজন এখনও অবধি আইএসএলে কন্টিনিউ করছে, একজন বাকি দুজন ফিরে গেছে, মাদি তালাল এবং তার সাথে একজন গ্রিক ফরওয়ার্ড এবং অবশ্যই জর্ডান উইলমার গিল। এই যে 3জন প্লেয়ারকে ওরা নিয়েছিল, সেই 3জন প্লেয়ারের যদি আমরা রিক্রুটমেন্ট দেখি তাহলে দেখবো যে জর্ডান উইলমার গিল কিন্তু অলরেডি অল্প সময়ের জন্য নর্থ ইস্টের জার্সিতে প্রমাণ করেছিল যে ওর মধ্যে কী ধরনের ক্ষিপ্রতা রয়েছে। দ্বিতীয় যে প্লেয়ার এসেছিল বা বাকি দুজন যে প্লেয়ার এসেছিল তারা কিন্তু ইউরোপের ছোট ছোট জায়গাতে ফুটবল খেলতো এবং তাদের যে ফুটবলের একদম টপ কোয়ালিটিটা, যে একটা ন্যাচারাল কোয়ালিটি, সেটা কিন্তু পাঞ্জাব দেখেছিল এবং তাদেরকে রিক্রুট করেছিল। মাদিতালাল তো এখনও ইন্ডিয়াতে কন্টিনিউ করে যাচ্ছে, ওই সিজনে ভালো খেলার পর 2024-25 তার ইস্টবেঙ্গলে গ্র্যান্ড এন্ট্রি, এটা তো আমরা সবাই জানি, বাট নাথিং নিউ অ্যাবাউট দিস। এবং তারপর তার কন্টিনিউ না করা, জামশেদপুরে যাওয়া, সবটাই আমাদের জানা। আমরা যদি পাঞ্জাবের পরের সিজনের দিকে তাকাই তাহলে দেখব যে পাঞ্জাব কিন্তু তাদের পুরো স্কোয়াডটাকে, পুরো যে স্কোয়াডের যে ডেপথ রয়েছে অলমোস্ট সেটাকে কিন্তু রিলিজ করছে এবং তাদের পুরনো যে সিস্টেম রয়েছে ফরেন প্লেয়ার রিক্রুটমেন্টের, সেখান থেকে তারা বেরিয়ে আসছে এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু একদম পার্টিকুলার ইউরোপের যে জায়গা রয়েছে, বিশেষ করে বালকান কান্ট্রিজগুলো রয়েছে, মানে ক্রোয়েশিয়া বা সার্বিয়া বা তোমার বসনিয়া, এই যে দেশগুলো রয়েছে এখানে অনেক বেশি করে জোর দিচ্ছে, নরওয়ে, গ্রিস, এখানে অনেক বেশি করে জোর দিচ্ছে। এই যে একটা জায়গাকে টার্গেট করে নেওয়া যে এখান থেকে আমি প্লেয়ার তুলে আনবো, মানে আমি কোথাও ফিজিক্যালিটির ওপর জোর দিচ্ছি, কোথাও ওই যে এরিয়ার প্লেয়ারদের টেকনিক্যাল এবিলিটিগুলো রয়েছে সেখানে জোর দিচ্ছি, এবং কোন জোনের বিদেশি প্লেয়াররা রয়েছে যারা রাতারাতি ইন্ডিয়ান ফুটবলে এসে মানিয়ে নিতে পারবে এবং যাদের জন্য খুব বেশি পয়সা খরচা করতে হবে না। এটা আমরা দেখেছি 2024-25-এ। আমরা 2025-26 এই ট্রাঙ্কেটেড সিজনে দেখছি যে পাঞ্জাব তাদের সমস্ত বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দেওয়ার পর তারা আবারও কিন্তু সেই ইউরোপের একটা পার্টিকুলার জোনকে টার্গেট করছে যারা এসে মানিয়ে নিতে পারবে, যাদের জন্য খুব বেশি খরচা করতে হবে না, এবং তার সাথে এমন জায়গা থেকেও তারা প্লেয়ার নিয়ে আসছে যে জায়গার প্লেয়াররা এর আগের ইন্ডিয়ান রেকর্ডস বলছে, ইন্ডিয়ান ফুটবলের রেকর্ডস বলছে যে সেখান থেকে আসা বিদেশি প্লেয়াররা তারা খুব একটা কিন্তু ইন্ডিয়ান সয়েলে ফ্লপ হয় না। এক, সেটা হচ্ছে যে নাইজেরিয়া,
আর 2 সেটা হচ্ছে ব্রাজিল। সেখান থেকে তারা কিন্তু প্লেয়ার এবারে নিয়ে এসেছে। যে 5 জন প্লেয়ার রয়েছে এইবারে, সেই 5 জনের মধ্যে 2 জন ইউরোপিয়ান রয়েছে, 1 জন সাউথ আমেরিকান রয়েছে এবং 2 জন অবশ্যই নাইজেরিয়ান বা 2 জন আফ্রিকান রয়েছে। এই যে কোথাও একটা মিক্স একটা তৈরি করা, সেটা তারা করেছে। এটা গেল একটা এরিয়া ওয়াইজ তাদের টার্গেট বা রিক্রুটমেন্ট বা স্কাউটের একটা প্রসেস। এবার প্রশ্ন হচ্ছে যে কলকাতার ক্লাব, অর্থাৎ স্পেশালি আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুটো ক্লাব কি পাঞ্জাব এফসির দেখানো এই রাস্তাতে হাঁটতে পারবে? তারা কি ট্যালেন্টের ওপর, তারা কি ফ্রেশ ট্যালেন্টের ওপর বেশি ভরসা রাখতে পারবে? তাদেরকে এখানে এসে সময় দিতে পারবে যে তারা নিজেদের তৈরি করুক? তাহলে আমার মনে হয় যে সেখানে খুব বেশি আশা রেখে লাভ নেই। হয়তো উত্তরটা সরাসরি নাও আসতে পারে বা সম্ভাবনা খুব কম, এরকম একটা জায়গাতে উত্তর আসতে পারে। এর কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে কলকাতা ময়দানের ফুটবলটা বরাবর হয়ে থাকে বা বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে, সেটা অনেকটা ওই গ্যালাক্টিকো টাইপের। মানে আমার এমন একটা স্কোয়াড তৈরি হবে, যে স্কোয়াডটাকে দেখে সিজনের শুরুতে দেখলেই মনে হবে এই টিমটা যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে কে হবে। অর্থাৎ আমাকে সেরকম স্কোয়াড বানাতে হবে। আর সেরকম স্কোয়াড বানাতে গিয়ে আমি যদি খুবই মাঝারি মানের একটা বিদেশি প্লেয়ারকে আনি, যাকে কেউ চেনে না, তার খেলা কেউ দেখেনি, কিন্তু সে কীরকম খেলবে আমি জানি না, কেউ বলতে পারছে না, কিন্তু ওই যে একটা ফার্স্ট ইমপ্রেশন অনেক সময় হয়ে যায়, অনেকে বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এটা অলওয়েজ কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি থাকে যে আমি ফার্স্ট ইমপ্রেশনটাই এমন দেবো একটা প্লেয়ারকে এনে, তাকে নিয়ে সবাই ভুলেই যাবে সব কিছু। সে এবার পারফরমেন্স করতে পারুক না পারুক অন্য ব্যাপার, পারফরমেন্স করতে পারলে দেখো আমরাই আনতে পারি, আর পারফরমেন্স করতে না পারলে কিছু করার নেই, সবাই সব জায়গাতে মানিয়ে নিতে পারে না, এটা আমাদের একটা ফেল্ড সিগনেচার হলো। মোহনবাগান ইস্টবেঙ্গলে মানে শতাব্দী প্রাচীন ক্লাব, তার মধ্যে ইস্টবেঙ্গলে সব থেকে বেশি বছর ধরে বিদেশি প্লেয়াররা আসছে, মোহনবাগান তার তুলনায় অনেক কম। 91 সাল থেকে শুরু হয়েছিল, চিমাও করে দিয়ে শুরু হয়, তাদের সংখ্যা খুবই কম। কিন্তু এরকম হয়েছে যে খুব হাই প্রোফাইল নাম এনেও ক্লিক করেনি, আবার এরকমও হয়েছে যে খুব ট্যালেন্ট মোহনবাগান ইস্টবেঙ্গলও একসময় নিয়ে এসেছে, কিন্তু এখন আনার খুব একটা রিস্ক নিতে পারে না। এই রিস্ক নিতে না পারার দুটো কারণ রয়েছে। 1 নম্বর, ট্রফির খিদে সেটা বড় ক্লাবের থাকবে। সমর্থকরা কিন্তু ট্যালেন্টের ওপর, যে ট্যালেন্ট এসে এখানে মানিয়ে নেবে, একটু সময় নেবে, তারপর তৈরি হবে, আমাকে সাকসেস দেবে, এই ট্যালেন্টের ওপর খুব বেশি ভরসা করবে না। এটা একটা বড় প্রেশারের জায়গা। এবং তার থেকেও বড় কথা, কলকাতা ময়দানের কোনো ক্লাবে খেলা মানে, বড় ক্লাবে খেলা মানে প্রেসার কুকারের ভেতরে খেলা। যত তুমি প্রেসার বেশি নিতে পারবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকবে এবং প্রেসার নিয়ে তুমি পারফরমেন্স করতে পারবে, তত বেশি তোমার উপর কিন্তু ইনভেস্টমেন্ট আসবে। যখনই একটা দুটো ম্যাচ ফ্লপ হয়ে যাবে, তাকে নিয়ে যে ধরনের নেগেটিভিটি অন্ততপক্ষে ফ্যান্সরা নিয়ে আসবে, এবং সেটা খুব স্বাভাবিক, আমি আবারও বলছি সেটা খুবই স্বাভাবিক। আমিও করেছি একটা সময়ে, যখন আমি অ্যাজ এ ফ্যান ফুটবলটা দেখতাম, যখনই আমার ক্লাবের কোনো একটা প্লেয়ার সে পারফরমেন্স করতে পারতো না, তাকে নিয়ে আমি 2-4 কথা অবশ্যই বলেছি। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা কিন্তু খুবই যারা ইয়াং প্লেয়ার, যারা নিজেদেরকে তৈরি করতে আসছে ইন্ডিয়ান ফুটবলে, তারা কিন্তু সবসময় নেওয়ার জায়গাতে থাকবে না। রাদার একজন সিনিয়র প্লেয়ার যে অনেক বড় মঞ্চে খেলেছে, ইউরো কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপ খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, বড় কোনো লিগে খেলেছে, তার মধ্যে কিন্তু ওই প্রেসারটাকে নেওয়ার ক্ষমতা থাকবে এবং সে প্রেসারটাকে নিয়ে কিন্তু বড় ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করবে। সো দিজ আর দ্য বেসিক টু রিজনস, যেখানে কিন্তু এই বড় ক্লাবগুলো খুব বেশি ট্যালেন্টের উপর আজকের দিনে আর ভরসা করতে পারে না। একটা সময় কিন্তু হতো, একটা সময় হতো প্রচুর ইয়াং প্লেয়াররা এসেছে, মানে মোহনবাগানে ব্যারেটোর মতো প্লেয়ার এসেছে, যার আগের প্রোফাইল কিন্তু সেই অর্থে খুব চমকপ্রদ না, গ্রেমিওর একাডেমি থেকে উঠে আসা। ইস্টবেঙ্গলে কিন্তু জুনিয়রের মতো প্লেয়ার এসেছে এবং তারপর প্রচুর মোহনবাগান ইস্টবেঙ্গলে প্লেয়াররা এসেছে এবং তারা ট্যালেন্ট হিসাবে এসেছে, তারা সুযোগ পেয়েছে, কারণ তখন হয়তো সেই সুযোগটা দেওয়া হতো, আজকের মতো ফুটবল এনভায়রনমেন্টে সিরিয়াসলি সেই সুযোগটা পাবে না। এবং আমার মনে হয় যে এটাই তফাৎ, যে পাঞ্জাব যে রিস্কটা নিতে পারে, যেহেতু তাদের সবসময় প্রতি সিজনে চ্যাম্পিয়ন হওয়ার মতো স্কোয়াডটা তৈরি করতে হয় না, তারা কিন্তু সেই রিস্ক নিতে পারবে। তারা এই কারণে স্কাউটটাকে অনেক টেকনিক্যালি দেখার চেষ্টা করে। আমাদের এখানে কি হয়, স্কাউটটা
অনেক বেশি কিন্তু টাকার ওপরে এবং সেই প্লেয়ারের কত বড় প্রোফাইল রয়েছে, তার খেলার কত এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে নেওয়া হয়। যে যত এক্সপিরিয়েন্সড তার মানে তার ট্যালেন্টও সেই লেভেলের, তার মানে আমার টিমে এসে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাড়াতাড়ি হবে, বড় ক্লাবে সাকসেস দেওয়ার ক্ষমতা তাড়াতাড়ি হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ওই গ্যালাকটিকো টাইপের কিন্তু রিক্রুটমেন্ট হয়। কিন্তু পাঞ্জাব এফসি, যাদের কিন্তু এই ধরনের গ্যালাকটিকো তৈরি করার কোনো ধরনের মেন্টালিটি থাকে না, তারা চায় একদম র ট্যালেন্ট অল্প টাকাতে নিয়ে আসবো, সেই প্লেয়ার এসে যদি পারফরমেন্স করে তো ভালো, না হলেও কিন্তু আমার খুব বেশি লস নেই। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? কি মনে হয় যে পাঞ্জাবের মতো এই রকম এফিয়ংয়ের মতো স্ট্রাইকার, ড্যানি রামিরেজের মতো এই রকম একজন ক্রিয়েটিভ প্লেয়ার, তাদেরকে নিয়ে আসা কি মোহনবাগান ইস্টবেঙ্গলে অনেক বেশি প্রয়োজনীয় হবে? এবং কি মনে হয় যে সেই যে পুরনো একটা সময় যেখানে ব্যারেটোর মতো প্লেয়ার, জুনিয়রের মতো প্লেয়াররা স্কাউট হতো মোহনবাগান ইস্টবেঙ্গলে, সেই সময়টা কি ফিরিয়ে আনা দরকার রয়েছে? তোমাদের কি উপলব্ধি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার যা কিছু বক্তব্য রয়েছে অন্ততপক্ষে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।